আজ সকালে খবরের কাগজে লেখা আগামী ৪৮ ঘণ্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। শীতের এই হিমেল বাতাসে দাঁড়িয়ে একবার ভেবে দেখেছ আমরা যে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছি তার নিচে কি আছে? আজকের ক্লাসে আমরা ঠিক সেটাই জানব। পৃথিবীর অন্দরমহল, অর্থাৎ পৃথিবীর ভেতরের রহস্যময় জগৎ। গল্প দিয়ে শুরু। রোববার দুপুরে ছাদের ওপর রোদ পোহাতে পোহাতে দাদু নাতিদের শোনাচ্ছিলেন জুল ভার্নের বিখ্যাত কল্পবিজ্ঞান গল্প জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। এক তরুণ ও তার অধ্যাপক কাকা কিভাবে নিভে যাওয়া আগ্নেয়গিরির মুখ দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে যাত্রা করল। এই গল্প শুনে মনে প্রশ্ন জাগে, পৃথিবীর ভেতরে আসলে কি আছে? পৃথিবীর ভেতর দেখা কি সম্ভব? পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭০ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র দেখতে হলে আমাদের ৬৩৭০ কিলোমিটার গভীর গর্ত খুঁড়তে হবে। কিন্তু বাস্তবে মানুষের খোঁড়া সবচেয়ে গভীর গর্ত দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ সোনার খনি, গভীরতা মাত্র ৩-৪ কিলোমিটার। রাশিয়ার কোলা উপদ্বীপের কৃত্রিম গর্তটি গভীরতা প্রায় ১২ কিলোমিটার। তাই বুঝতেই পারছ, সরাসরি গর্ত খুঁড়ে পৃথিবীর ভেতর দেখা অসম্ভব। পৃথিবীর ভেতরের তাপ। জানা গেছে প্রতি ৩৩ মিটার গভীরতায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ৩ কিলোমিটার গভীরে শ্রমিকদের কতটা গরম সহ্য করতে হয় ভেবে দেখো। পৃথিবী কিভাবে নিজের রহস্য জানায়? যদিও আমরা গর্ত খুঁড়ে ভেতরে যেতে পারি না, তবুও পৃথিবী নিজেই মাঝে মাঝে আমাদের জানিয়ে দেয় তার ভেতরে কি আছে। আগ্নেয়গিরি থেকে বেরোয় লাভা, উষ্ণ প্রস্রবণ থেকে ফুটন্ত জল বেরোয়, ভূমিকম্পে কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। এই সব ঘটনা থেকেই বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করেন। এইমাত্র আমরা দেখলাম পৃথিবী কিভাবে নিজেই তার ভেতরের রহস্য আমাদের জানিয়ে দেয়, আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ আর ভূমিকম্পের মাধ্যমে। এখন আমরা একে একে বুঝে নেব ম্যাগমা কি, লাভা কি এবং পৃথিবীর গভীরে পদার্থ কোন অবস্থায় থাকে। মন দিয়ে শোনো, কারণ এখান থেকেই পৃথিবীর অন্দরমহলের আসল রহস্য শুরু হয়। ম্যাগমা কি? প্রথমেই আসি ম্যাগমা কথাটায়। পৃথিবীর ভেতরে, অর্থাৎ ভূগর্ভের অনেক গভীরে প্রচণ্ড তাপ এবং ভয়ঙ্কর চাপের কারণে ভূ অভ্যন্তরের পদার্থগুলো গলিত বা অর্ধগলিত অবস্থায় থাকে। এই গলিত বা অর্ধগলিত পদার্থগুলোকেই আমরা বলি ম্যাগমা। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী ভূগর্ভের মধ্যে প্রচণ্ড চাপ এবং উচ্চ তাপমাত্রার ফলে যে গলিত বা অর্ধগলিত পদার্থ তৈরি হয় তাকেই ম্যাগমা বলে। ম্যাগমার বৈশিষ্ট্য। এবার ম্যাগমার বৈশিষ্ট্যগুলো বোঝা যাক। প্রথমত, ম্যাগমার মধ্যে বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে। এই গ্যাসগুলি পরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে আরও ভয়ঙ্কর করে তোলে। দ্বিতীয়ত, ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং শেষ পর্যন্ত কঠিন আগ্নেয় শিলায় পরিণত হয়। তৃতীয়ত, ম্যাগমার তাপমাত্রা লাভার চেয়ে বেশি, কারণ এটি পৃথিবীর গভীর অংশে অবস্থান করে, যেখানে তাপ অত্যন্ত বেশি। লাভা কি? এখন আসি লাভা কথাটায়। ভেবে দেখো, ম্যাগমা তো থাকে পৃথিবীর গভীরে, কিন্তু যখন সেই গলিত উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন আর তাকে ম্যাগমা বলা হয় না, তখন তাকে বলা হয় লাভা। সংজ্ঞা অনুযায়ী ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। লাভার বৈশিষ্ট্য। এবার লাভার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। প্রথমত, লাভা ভূপৃষ্ঠে এসে দ্রুত ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং কঠিন শিলায় পরিণত হয়। দ্বিতীয়ত, এই জমাট বাঁধা লাভা সঞ্চিত হয়ে পর্বত, মালভূমি, আগ্নেয় শঙ্কু ইত্যাদি বিভিন্ন ভূরূপ গঠন করে। তৃতীয়ত, লাভার মধ্যে সাধারণত গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না, কারণ ভূপৃষ্ঠে বেরিয়ে আসার সময় গ্যাসগুলো আলাদা হয়ে যায়। তাপ ও চাপের প্রভাব, পদার্থের অবস্থা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় এবং আয়তনে বাড়ে। আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে তো তাপও বেশি, আবার চাপও বেশি,
তাহলে সেখানে পদার্থ কোন অবস্থায় আছে? উত্তরটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীর অভ্যন্তরে কোথাও পদার্থ কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল বা সান্দ্র অবস্থায় রয়েছে। এই কারণেই পৃথিবীর ভেতরের সব স্তর একরকম নয়। পৃথিবীর সৃষ্টি ও অভ্যন্তরের তাপ। এখন একটু অতীতে ফিরে যাই। পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল একটি প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওপরের অংশটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে ভূত্বক তৈরি করেছে। কিন্তু মনে রেখো, পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি। আজও পৃথিবীর ভেতরে রয়েছে এক বিশাল অগ্নিকুণ্ড, যেখান থেকে তাপ, ম্যাগমা, লাভা এবং শক্তির জন্ম হয়। এতক্ষণ আমরা ম্যাগমা, লাভা আর পৃথিবীর অভ্যন্তরের তাপ নিয়ে আলোচনা করলাম। এখন আমি তোমাদের একটি বাস্তব ঘটনার মাধ্যমে খুব সহজ করে বোঝাবো উষ্ণ প্রস্রবণ কিভাবে তৈরি হয় এবং ভূতাপ শক্তি আসলে কি। মন দিয়ে শোনো। উষ্ণ প্রস্রবণ কিভাবে তৈরি হয়? একদিন বিশ্বদীপ তার পরিবারের সঙ্গে বক্রেশ্বর বেড়াতে গিয়েছিল। সেখানে সে একটি আশ্চর্য ঘটনা দেখল। মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল অনবরত বেরিয়ে আসছে। কোনো আগুন নেই, কোনো ছুল্লি নেই, তবুও জল এত গরম কেন? বিশ্বদীপ তার মাকে জিজ্ঞেস করল। মা তখন বুঝিয়ে বললেন, পৃথিবীর ভেতরে যে জল থাকে তাকে বলা হয় ভৌম জল। এই ভৌম জল যখন পৃথিবীর ভেতরের প্রচণ্ড ভূতাপের সংস্পর্শে আসে, তখন সেই জল গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠে যেখানে ফাটল বা দুর্বল অংশ থাকে, সেই পথ দিয়ে এই গরম জল বাইরে বেরিয়ে আসে। এইভাবেই তৈরি হয় উষ্ণ প্রস্রবণ। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূতাপ কি? সহজভাবে বললে, ভূতাপ হল এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্র ভীষণ গরম। সেই কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে বয়ে আসে। এই ভেতরের তাপ শক্তিকেই বলা হয় ভূতাপ শক্তি। ভূতাপ শক্তির ব্যবহার। এই শক্তি শুধু প্রাকৃতিক ঘটনা নয়, মানুষ এই শক্তিকে কাজেও লাগাচ্ছে। পৃথিবীর বহু দেশে ভূতাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উদাহরণ দিই, আইসল্যান্ড, তাদের দেশের বিদ্যুতের প্রায় 30% আসে ভূতাপ শক্তি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি ব্যবহার করলে লাভ কি? ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে কয়লা, খনিজ তেল, অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে যায়। ফলে পরিবেশ দূষণ কমে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয়। এই কারণেই ভূতাপ শক্তিকে বলা হয় পরিষ্কার ও পুনর্নবীকরণযোগ্য শক্তি। এতক্ষণ আমরা পৃথিবীর ভেতরের তাপ, ম্যাগমা, লাভা আর ভূতাপ শক্তি সম্পর্কে জানলাম। এখন আমরা এমন একটি ধারণা শিখব যেটা না বুঝলে পৃথিবীর অন্দরমহল বোঝা একেবারেই অসম্ভব। এই ধারণাটির নাম ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্ব কি? চলো খুব সহজভাবে শুরু করি। ধরো, একই মাপের দুটো জিনিস, একটা লোহার পাত আর একটা অ্যালুমিনিয়ামের পাত। দুটোর আকার এক হলেও হাতে নিলে দেখবে লোহার পাতটা বেশি ভারী লাগে। কেন লাগে? কারণ একক আয়তনে কোনো পদার্থের যতটা ভর থাকে তার পরিমাপকেই বলে ঘনত্ব। অর্থাৎ প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর যত বেশি, সেই পদার্থের ঘনত্ব তত বেশি। ঘনত্ব জানলে আমরা বুঝতে পারি পদার্থের অণু পরমাণু কত কাছাকাছি আছে নাকি কত দূরে দূরে আছে। এই কারণেই লোহা অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি ভারী লাগে। পৃথিবীর ঘনত্ব। এবার আসি পৃথিবীর কথায়। তুমি কি জানো পৃথিবীর সব জায়গায় ঘনত্ব একরকম নয়? চলো সংখ্যার মাধ্যমে বুঝি। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.3 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে ঘনত্ব প্রায় 11 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। একেবারে কেন্দ্রে বেড়ে হয় 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। কিন্তু আশ্চর্যের বিষয়, কৃত্রিম উপগ্রহের হিসেব অনুযায়ী পৃথিবীর গড় ঘনত্ব মাত্র 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। কেন্দ্রের কাছে ঘনত্ব বেশি কেন? এখন খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব বেশি হয় কেন? উত্তরটা দৈনন্দিন জীবনের মধ্যেই আছে। তুমি জানো, ভারী জিনিস নিচে বসে যায়, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে।
পৃথিবীর জন্মের সময় পৃথিবী ছিল খুব গরম, পদার্থগুলো ছিল গলিত অবস্থায়। এই অবস্থায় ভারী ও বেশি ঘন পদার্থ মারাত্মকর্ষণের টানে কেন্দ্রে চলে যায়। বিশেষ করে লোহা ও নিকেল কেন্দ্রে জমা হয়, আর অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে। এইভাবেই পৃথিবীর ভিতরে ঘনত্বের তারতম্য তৈরি হয়েছে। চাপ, তাপ ও পদার্থের অবস্থা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। স্বাভাবিক নিয়মে পৃথিবীর ভেতরে যত নিচে যাওয়া যায় তত চাপ বাড়ে, আর আমরা জানি চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। বেশি ঘন পদার্থ আরও বেশি চাপ সৃষ্টি করে। পৃথিবীর অভ্যন্তরে তাপও বেশি, চাপও বেশি। এই কারণেই কোথাও পদার্থ কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল বা সান্দ্র অবস্থায় আছে। এখন প্রশ্ন, আমরা তো পৃথিবীর ভেতরে যেতে পারি না, তাহলে এত কিছু জানলাম কিভাবে? এর উত্তর ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প হলে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন তরঙ্গগুলো পৃথিবীর ভেতর দিয়ে চলতে চলতে কখনো দ্রুত, কখনো ধীরে, আবার কোথাও দিক বদলায়। এই পরিবর্তনগুলো লক্ষ্য করেই বিজ্ঞানীরা পৃথিবীর ভেতরের স্তর সম্পর্কে ধারণা পান। পি তরঙ্গ ও এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ প্রধানত দুই ধরনের: পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, কঠিন, তরল সব ধরনের মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ শুধু কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যায়, তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না। এই কারণেই যেখানে এস তরঙ্গ থেমে যায়, বিজ্ঞানীরা বুঝে নেন সেখানে নিশ্চয়ই তরল বা অর্ধতরল স্তর আছে। পেঁয়াজের মতো পৃথিবী। সবশেষে একটা সহজ উপমা। তুমি যদি একটা পেঁয়াজের খোসা ছাড়াও, দেখবে একটার পর একটা স্তর। পৃথিবীর অন্দরমহলও ঠিক তেমনই, বিভিন্ন ঘনত্ব, বিভিন্ন তাপ, বিভিন্ন বৈশিষ্ট্যের একাধিক স্তরে বিভক্ত। এই স্তরবিন্যাস বুঝেই আমরা পৃথিবীর গঠন সম্পর্কে ধারণা পেয়েছি। আজ আমরা বুঝলাম বিজ্ঞান কিভাবে পৃথিবীর ভেতরে না গিয়েও তার অন্দরমহলের রহস্য উন্মোচন করেছে। পরের ক্লাসে আমরা পৃথিবীর ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এই তিনটি প্রধান স্তর বিস্তারিতভাবে পড়ব। এই অধ্যায়ের সম্পূর্ণ নোটস পেতে এবং ফ্রিতে মক টেস্ট দিতে কিউ লিস্ট অ্যাপ ডাউনলোড করো।